সো আমরা প্রত্যেক বারই পড়েছি ফ্রেঞ্চ রেভলিউশনের বিভিন্ন পার্ট আমরা পড়েছি, যে ফ্রেঞ্চ রেভলিউশন কিভাবে স্টার্ট, রেভলিউশনের আগে কি পরিস্থিতি ছিল এবং রেবেলিয়নটি কিভাবে রেভলিউশন স্টার্ট হলো কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে, এগুলো আমরা পড়েছি। কিন্তু আজকের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, রোল অফ উইমেন ইন ফ্রেঞ্চ রেভলিউশন। সো আমি আশা করব যে আমাদের প্রথম যে কনসেপ্টটা কি কনসেপ্ট, এটা একটু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। মানে আজকে আমরা যে আলোচনা করব ফ্রেঞ্চ রেভলিউশনে উইমেনদের ভূমিকা বা রোল, সেটাতে আমরা কি কি পড়ব। তো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্টেটাস অফ উইমেন ইন প্রি রেভলিউশনারি ফ্রান্স, অর্থাৎ বিপ্লবের পূর্ববর্তী যুগে ফরাসি মহিলাদের যে সমাজে যে তাদের অবস্থান বা সমাজ তাদের কিভাবে দেখছে, সেই স্টেটাস তা কি ছিল, সমাজে তাদের কি অবস্থান ছিল, কেমন ভাবে সমাজ তাদের দেখতো। তো এইটা দেখতে গিয়ে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে পলিটিক্যাল রাইটস, অর্থাৎ তাদের রাজনৈতিক অধিকার কি ছিল, তাদের এডুকেশন অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তাদেরকে কতটা অ্যালাউ করা হতো, অর্থাৎ তাদের পড়াশোনা করতে দেওয়া হতো কিনা, বা দেওয়া হলেও কতটা দেওয়া হতো, বা পড়াশোনা করানোর উদ্দেশ্যটা বা কি ছিল, এবং ইকোনমিক ফ্রিডম। ইকোনমিক ফ্রিডম মানে অর্থনৈতিক স্বাধীনতা। দেখো, আমি তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, যে আমরা যখনই পড়বো যে কোনো স্টেটাস অফ উইমেন, সেটা এই ফ্রেঞ্চ রেভলিউশন হোক, ইন্ডিয়ান পার্সপেক্টিভে হোক, বা ধরে নাও যদি ওয়েস্টার্ন পার্সপেক্টিভের আরো অন্য কোনো অ্যাঙ্গেল থেকে থাকে, তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে সমাজে মহিলাদের অবস্থান, এইটা আলোচনা করতে গেলে মহিলাদের রাজনৈতিক স্বাধীনতা কিরকম ছিল, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা কেমন ছিল, এবং শিক্ষাগত ক্ষেত্রে তাদেরকে কতটা সুযোগ সুবিধা দেওয়া হতো বা তাদেরকে অ্যালাউ করা হতো, এই তিনটে হচ্ছে খুব ভাইটাল। এছাড়াও আরো অন্যান্য অনেক ডিবেট আছে উইমেন স্টাডিজ বা ফেমিনিজমের, সেগুলো এখানে এই প্রসঙ্গে প্রযোজ্য নয়। আরো আমরা যখন ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো তখন সেগুলো অনেক বেশি প্রযোজ্য হবে। তো দ্বিতীয় আমরা কি সেকেন্ড পয়েন্টে কি আলোচনা করব, সেকেন্ড পয়েন্টে আমরা করব অ্যাক্টিভ রোল অফ এলিট অ্যান্ড বুর্জোইস উইমেন ডিউরিং রেভলিউশনারি ইয়ার্স, অর্থাৎ বিপ্লবের যুগে যে সম্ভ্রান্ত বংশীয় মহিলারা ছিলেন বা উচ্চ মধ্যবিত্ত মহিলারা ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, অর্থাৎ তারা আশা করছি যে সমাজের সাধারণ মানুষের থেকে, সাধারণ যে ঘরের যে মহিলা তাদের থেকে খানিকটা তো এগিয়ে থাকবেনি, সেটা অর্থনৈতিক, তার পারিবারিক অর্থনৈতিক অবস্থান হতে পারে, বা হয়তো বা শিক্ষা ক্ষেত্রে একটু বেশি ফেসিলিটিস পেয়েছে, এরকম হতে পারে। তো তাদের কি ভূমিকা ছিল, মানে তারা কতটা এই বিপ্লব নিয়ে সচেতন ছিল, যে একটা পরিবর্তন দরকার, সেইটা নিয়ে তারা কতটা সচেতন ছিল। তো সেইটা আলোচনা করতে গেলে এগেইন আমরা আরো তিনটে পয়েন্টের ভেতরে আলোচনা করব, যে উইমেন ক্লাবস এন্ড নিউজ পেপার্স। এই যে মহিলাদের ক্লাব, যে সেখানে মহিলাদের ক্লাব ছিল সেই সময়, এবং সেই ক্লাবগুলোর কি ভূমিকা ছিল, নিউজ পেপারে কি ধরনের লেখালেখি হতো, বা মহিলারা কিছু লিখছেন কিনা, সেইটা একটু দেখবো আমরা। তারপরে এই পয়েন্টের ভেতরেই আর একটা সাব পয়েন্ট দেখবো, যে রেভলিউশনারি গভর্নমেন্ট অ্যান্ড উইমেন, অর্থাৎ যে পরবর্তীকালে যে পরিবর্তন হলো, যে সংবিধান সভা হলো বা সংবিধানের খসড়া রচিত হলো বা কি, সেইখানে যে বিপ্লবী সরকার আর কি মহিলাদের নিয়ে কি ভেবেছিলেন, এবং মহিলারা সেইটা নিয়ে কতটা সন্তুষ্ট ছিল। আর তারপরে সি পার্টে গিয়ে আমরা দেখবো ডিউরিং রেইন অফ টেরর, অর্থাৎ সন্ত্রাসের রাজত্বকালে মহিলাদের ভূমিকাটা কেমন ছিল। তো এইটা গেল দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্টে আমরা যেটা পড়বো, অ্যাক্টিভ রোল অফ নন বুর্জুইস উইমেন,
ইন ফ্রেঞ্চ রেভলিউশন। দেখো আমরা তো সম্ভ্রান্ত বংশীয় মহিলা পড়ছি, কিন্তু একটা সমাজ তো সম্ভ্রান্তদের দিয়ে চলে না বা উচ্চ মধ্যবিত্তদের দিয়ে চলে না, যেটা মাস মানে সংখ্যায় যে বেশি যে জায়গাটা, জনগণের যে সংখ্যাটা, সেখানে সাধারণ মহিলারা যারা বুর্জোয়া নয়, উচ্চ মধ্যবিত্ত নয় বা সেই রকম মানে পারিবারিক কৌলিন্য নিয়ে জন্মাতে পারেননি, তো সেই মহিলারাই বা কি মানে কি ভূমিকা পালন করেছিলেন ফরাসি বিপ্লবে। এইটা হচ্ছে মেন স্ট্রাকচার। এই তিনটে স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা তুলে ধরবো ফরাসি বিপ্লবে মহিলাদের কি ভূমিকা ছিল। বুঝতে পেরেছো সবাই? ওকে ওকে গুড। তো আই এম গোইং টু নেক্সট স্লাইড। আমরা দেখব যে স্টেটাস অফ উইমেন ডিউরিং প্রি রেভলিউশনারি ফ্রান্স, অর্থাৎ বিপ্লবের পূর্বে ফ্রান্সের কি অবস্থা ছিল। আমরা প্রথম পয়েন্টটা আলোচনা করছি। দেখো মহিলাদের, আমরা যখন ফ্রান্সের সমাজ আলোচনা করছিলাম সেখানে আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি, এবং সমাজটা কেমন ছিল, এবং সেখানে সমাজ আলোচনা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা মহিলাদের যে অবস্থান সেটা খানিকটা আমরা আলোকপাত করেছিলাম যখন আমরা ফরাসি বিপ্লবের পূর্বে সমাজের অবস্থা কেমন ছিল সেটা আলোচনা করেছিলাম। তো প্রথমে আমরা তখনও দেখেছিলাম যে রাজনৈতিক এবং রাজনৈতিক অধিকারটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, সম্পত্তির অধিকারও ছিল। তো এখানে আমরা দেখব পলিটিক্যাল রাইটস অ্যান্ড রাইট টু এডুকেশন। এখানে আমরা দেখব যে রাজনৈতিক অধিকার তাদের কি ছিল, এই দুটো পয়েন্টে আমরা একটু আলোচনা করব। সেখানে আমরা দেখব যে মহিলারা কিন্তু সবসময় প্রি রেভলিউশনারি এজে প্যাসিভ সিটিজেন ছিলেন। প্যাসিভ সিটিজেন মানে হচ্ছে মানে সক্রিয় নাগরিক তারা নয়, and they were not included in the decision making bodies of the government or in the household. মানে মেয়েদের হাউসহোল্ডের মানে ঘরের গৃহকর্মে মেয়েদের লেবারটাকে ইউজ করা হচ্ছে, যে তারা গৃহকর্মে নিপুণ হবে, সংসারের কাজকর্ম করবে, কিন্তু যখনই পরিবার ভিত্তিক কোনো ডিসিশন নেওয়া হচ্ছে, মেজর ডিসিশনস নেওয়া হয়, তখন কিন্তু মহিলাদের মতামতটা নেওয়া হতো না। এটা গেল পরিবার। সমাজের ক্ষেত্রে তো যেহেতু তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না, অনেকটা তারা নিষ্ক্রিয় নাগরিক ছিলেন, মানে তাদের ভোটদানের অধিকার যদি আমরা দেখি, আমরা এটা তো রোমেও দেখেছি, তো এখানে ভোটদানের প্রসঙ্গটা তো আসছেই না, কারণ ওইভাবে করে তো আর ভোট ফ্রান্সে হতো না। কিন্তু তবুও যদি আমরা দেখি যে ডিসিশন মেকিং বডিতে মেলদের ন্যূনতম হলেও পুরুষদের ভূমিকা থাকছে, এখানে কিন্তু আমরা কখনোই দেখবো না স্টেট জেনারেলের সভাতেও মহিলারা গেছেন, আগের কোনো এরকম এক্সাম্পল আছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে যে যেটা আমাদের কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পুরুষ মানে সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক, অ্যাকচুয়ালি প্রত্যেকটা সমাজই পুরুষতান্ত্রিক হয়, পুরুষ তার নিজের হিসেব অনুযায়ী, সুবিধে অনুযায়ী সমাজের স্ট্রাকচার গঠন করেছে বহু পূর্বেই, এবং সেই স্ট্রাকচারটাকে পরবর্তীকালে যুগে যুগে মানুষ মেনে নিয়ে চলে এসেছে। কিছু কিছু সমাজ যেখানে সময় উপযোগী, সময়ের প্রয়োজনে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে, যে না এটা এরকম হওয়া উচিত, না এটা এরকম হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে। তো সব সমাজেই এই ধরনের পরিবর্তন এসেছে, কিন্তু বেসিক যে স্ট্রাকচার সোসাইটি, ইচ এন্ড এভরি সোসাইটি, whether it is ট্রাইবাল সোসাইটি, 2-4টে ট্রাইবাল সোসাইটি আছে যেখানে মেট্রিয়ার্কি দেখা যায়। ফর এক্সাম্পল খাসি সোসাইটি, এখানে আমরা দেখবো যে মেঘালয়ের খাসি সোসাইটিতে মেট্রিয়ার্কি পাওয়া যায়, মেট্রিলিনি দেখা যায়, কিন্তু এছাড়া মাতৃতান্ত্রিক কোন সমাজ খুব কম। আমরা যদি মাদ্রাজের নাইয়ারদের দেখি, সেখানে মাতৃতান্ত্রিক সমাজ, কিন্তু সেটাও চেঞ্জ করে গেছে। পিতৃতান্ত্রিক সমাজটাই সমস্ত জায়গায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এই পিতৃতান্ত্রিক সমাজে একটা জায়গায় মহিলাদের রাজনৈতিক অধিকার দেওয়া হয় না, যেহেতু তার মনে হয় যে
যে মেয়েরা বোধহয় খুব একটা বুদ্ধিমান নয় এবং তারা রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষমতা তো তাদের একদমই নেই। এক্ষেত্রে আমি বলবো যে দেখো, আমরা যখন নারী আন্দোলন পড়ছিলাম, ফেমিনিজম পড়ছিলাম, ওয়েভস অফ ফেমিনিজম, তোমরা দেখেছো, আমি বলেছিলাম তোমাদের, একটা আমার কলেজে একটা লেকচার হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে ওয়েভ ফেমিনিজমের যে বিভিন্ন ওয়েভ গুলো আছে, সেখানে প্রথমেই মহিলারা যেটা চেয়েছিল সেটা হচ্ছে তাদের ভোটাধিকার ইউরোপে। কিন্তু এখানে যদি আমরা দেখি, ভারতীয় নারীরা অবশ্যই অনেক লাকি যে ভারতের স্বাধীনতার সঙ্গে সঙ্গেই ভারতের নারীদের রাজনৈতিক স্বাধীনতাটাও স্বীকৃতি লাভ করেছিল সংবিধানে, যে সকল মহিলারাও ভোট দিতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা তার আগের মানে 19th সেঞ্চুরি পর্যন্ত এবং কোথাও কোথাও 20th সেঞ্চুরিরও শুরুর দিকে আমরা দেখবো যে মহিলাদের রাজনৈতিক অধিকার ভোটদান হলেও এইভাবে করে রাজনৈতিক অধিকার অনেক জায়গায় তাদের ভোটদান করাটাই তো রাজনৈতিক অধিকার নয়, আরো অনেক কিছু রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে, যেটা এই প্রসঙ্গ নয় আলোচনার। তবুও আমি বলবো যে রাজনৈতিক অধিকার পাওয়া গিয়েছিল, মোটামুটি লড়াই ঝগড়া করে হলেও ভোটদানের অধিকার পাওয়া গিয়েছিল। কিন্তু এই যে সময়টার কথা আমরা বলছি, ফরাসি বিপ্লব অষ্টাদশ শতকের শেষ দিকে, সেখানে কিন্তু ওই মনেই করা হতো যে মেয়েরা অত বুদ্ধিমান নয় যে তারা বিশেষভাবে রাজনীতিকে অনুভব করবে এবং রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে তারা থাকবে বা কোনো মতামত প্রদান করবে। এবং এডুকেশন বা শিক্ষা নেওয়ার যে অধিকার মেয়েদের, সেটাকে যে একেবারে সরাসরি অস্বীকার করা হয়েছিল ইন্ডিয়ান সোসাইটির মতো, সেটা কিন্তু নয়। তোমরা জানো যে ভারতীয় সমাজে মহিলারা একটা সময় পর্যন্ত মহিলাদের শিক্ষা লাভের অধিকারটাকেও মানে কাটেল করা হয়েছিল বা শিক্ষা লাভের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল। বলা হতো ভারতীয় মহিলারা যদি সমাজ মনে করতো যে লেখাপড়া বেশি শেখে তাহলে সেই মহিলা বিধবা হয়ে যাবে বা তার চোখ কানা হয়ে যাবে, এর জন্য মেয়েদের লেখাপড়া শেখানো হতো না। কিন্তু তারপরে পরবর্তীকালে আমরা দেখেছি যে মেয়েরা লেখাপড়া শিখেছে, অনেক লড়াই করেছে। যারা কাদম্বিনী গল্প জানো, কাদম্বিনী গাঙ্গুলি, হৈমবতী সেন, তারা জানো যে অত্যন্ত স্ট্রাগল করে তারা লেখাপড়া করেছে সমাজের সঙ্গে। হ্যাঁ, সমাজের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এটা এরকম নয় কি আজকের দিনে তোমরা যেমন আমার ক্লাস করছো, এই ক্লাস করছো না কেন এরকম বলছি, তো এরকম নয়। মানে ক্লাস অ্যাটেন্ড করতে গেলেও মেয়েদের যথেষ্ট বেগ পেতে হয়েছে, সেই জায়গাটার মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে মহিলাদের কিন্তু অধিকার, শিক্ষার অধিকার ছিল, সমাজ তাদের শিক্ষা থেকে বঞ্চিত করেনি। কিন্তু যে শিক্ষাটা নেওয়া হতো সেখানে প্রথম কথাই হচ্ছে গুড ওয়াইফস অ্যান্ড গুড মাদার্স, এটা তৈরি করার জন্যই শিক্ষাটা করা হতো। মানে সোসাইটির শিক্ষাটা, উইমেন এডুকেশনের স্ট্রাকচারটা এমন করেছিল যে ভালো মা এবং ভালো স্ত্রী হতে গেলে যে গুণপনা দরকার, সেই গুণপনা যাতে তারা শিখতে পারে, সেই জন্যই আর কি শিক্ষা দেয়া হতো। এটা আমরা ভারতীয় ক্ষেত্রেও যদি দেখি, ভারতবর্ষের ইতিহাসেও আমরা এই যদি ফেমিনিস্ট ডিবেট গুলো দেখি, তাহলে দেখবো যে ব্রাহ্ম সমাজ প্রথম মহিলাদের শিক্ষিত করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিল ভারতীয় সমাজ হিসেবে। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় গোষ্ঠী হিসেবে ব্রাহ্ম সমাজ উদ্যোগ নিয়েছিল। কিন্তু এই যে অনেক ফেমিনিস্ট ডিবেট এটাই যে অ্যাকচুয়ালি ভারতীয় সমাজ যে ওই ব্রাহ্মণরা মেয়েদের লেখাপড়া শিখাতে চেয়েই ছিল এই জন্য যে তারা যেন খুব ভালো স্ত্রী হয়, খুব ভালো মা তৈরি হয়। অর্থাৎ এই দুটোই যেন একটা মানে কি বলবো, একটা সিলিং মেয়েদের জীবনে, যে এইটাই মেয়েদের হওয়া উচিত, গুড ওয়াইফ অ্যান্ড গুড মাদার। মানে এটা মেয়েদের জন্য ডেস্টিনেশন, এর বাইরে কোনো ডেস্টিনেশন থাকতে পারে না। যে মেয়ে লেখাপড়া শিখে প্রফেসর হবে, ডাক্তার হবে, আকাশে যাবে, রকেটে চড়বে, এইরকম কনসেপ্টে মেয়েদের লেখাপড়া শেখানো হয়নি। এটা ডিবেট করা হয় ব্রাহ্ম এডুকেশন বা ব্রাহ্মণদের উদ্যোগ, নারী শিক্ষায় ব্রাহ্মণদের উদ্যোগকে
মৃণালিনী সেনের একটা ভালো বই আছে, কলোনিয়াল মাস্কুলিনিটি, আরো অনেক ভালো ভালো বই আছে, সেটা এ প্রসঙ্গে প্রযোজ্য নয়, তবু আমি জানিয়ে রাখলাম তোমাদের। তো এখানে ফ্রান্সের ক্ষেত্রেও আমরা তাই দেখবো, ভালো মা এবং ভালো স্ত্রী হওয়ার জন্যই লেখাপড়া শেখানো জন্য অ্যালাউ করা হতো, যে এই পর্যন্ত তোমরা শিখবে। এবং সোসাইটির যে সমাজ যেটা চাইছে যে তারা যেন ঘরের গৃহকর্মে নিপুণ হয়, হাজবেন্ডকে সুখী করতে পারে, মানে যদি বেশি লেখাপড়া না জানে, হাজবেন্ডের হয়তো ভালো লাগলো না যে এই লেখাপড়া জানে না, কোনো কথা বলে লাভ নেই, অর্থাৎ হাজবেন্ডকে সুখী করা, গৃহকর্মে নিপুণ হওয়ার জন্যই লেখাপড়া করানো হতো। এবং এটাকে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, একটা ফেমিনিস্ট হিস্ট্রিতে একটা টার্ম ইউজ করা হয়, ডোমেস্টিকেশন অফ উইমেন, অর্থাৎ মানে পশুদের যেমন ডোমেস্টিকেশন হয় না, গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিমাল, তো এখানে মহিলাদেরও ডোমেস্টিকেশন হচ্ছে, মানে যাকে গৃহপালিত করে গড়ে তোলা হচ্ছে। এটাই হচ্ছে মহিলা শিক্ষার প্রধান উদ্দেশ্য। এটা শুধু ফ্রান্স নয়, এটা বিশ্বের বিভিন্ন দেশের যদি উইমেন হিস্ট্রি বা ফেমিনিস্ট হিস্ট্রি দেখো, তাহলে এইগুলো তোমরা দেখতে পাবে। এবং যারা আর কি একটু উচ্চ বিত্ত সম্ভ্রান্ত আর কি, নোবেলস অ্যান্ড বোর্জোয়েস, তাদের মহিলারা লেখাপড়া করতে পারতেন, তারা করছে কোথায় না, চার্চ থেকে করছে। হ্যাঁ, চার্চের যে স্কুলগুলো, সেগুলোকে কনভেন্ট স্কুল বলা হয়। চার্চের অধীনে যে সমস্ত স্কুলগুলো, সেগুলোকে কনভেন্ট স্কুল বলা হয়। এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই তাকে লেখাপড়া শেখানো হবে ওই কনভেন্ট স্কুলে। এই কনভেন্ট স্কুলে কি শেখানো হয়, যেহেতু তোমরা বুঝতে পারছো যে চার্চ মানে সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এটিকেট, ম্যানার্স, ধর্মকর্মে নিপুণ, মানে যেন মনোযোগ থাকে, যাতে করে সে সংসারে সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারে, যাতে কোনো রকম অধার্মিক না হয়ে পারে, নৈতিক মূল্য শেখানো হয়। যদিও সেটা খারাপ নয়, কিন্তু সেটাকে এমন ভাবে শেখানো হতো যাতে করে মহিলারা যেন অবশ্যই গুড ওয়াইফ অ্যান্ড গুড হাউসহোল্ড ওয়ার্কার হতে পারে। নেক্সট আমরা যদি যাই, দেখি অর্থনৈতিক স্বাধীনতা কিরকম ছিল বিপ্লবের পূর্বে। এখানে আমরা একটা জিনিস দেখবো যে যেহেতু থার্ড এস্টেটের মধ্যে উইমেনরা পড়তো, কারণ থার্ড এস্টেট মানে যাদের সেভাবে অর্থ নেই, মহিলারা কাজ করতে পারতো। তোমাদের আমি ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট অ্যান্ড থার্ড এস্টেট বলেছি, তো সম্ভ্রান্ত বংশীয় মহিলারাও কিন্তু থার্ড এস্টেটে পড়বে। অভিজাতদের যে মহিলা, তারাও থার্ড এস্টেটের মধ্যেই গণ্য হবে, কারণ ওদের তো কোনো সম্পত্তি নেই, ওরা কোনো রাজপদ দের যোগ্য বলে মনে করা হয় না, লেখাপড়াও খুব একটা জানে না, অর্থাৎ ওরা যতই সম্ভ্রান্ত বংশীয় হোক, ওদের তৃতীয় এস্টেটের মধ্যেই তাদের অবস্থান ধরা হবে। এবং মহিলাদের তাদেরকে রোজগার করার অধিকার দেওয়া হয়েছিল। ভারতের যেমন সবসময়, ভারতে তোমরা দেখেছো যে যারা একটু লোয়ার মিডিল ক্লাস, তারা নিজেদের মতো প্রফেশন করে তারা প্রথম থেকেই তারা মানে রোজগার করার তাদের স্বাধীনতা ছিল। কিন্তু যারা একটু আপার মিডিল ক্লাস ছিল, বা যদি আমরা বলি যে বোর্জুইস ভারতীয় বা সম্ভ্রান্ত বংশীয়, তাদের ঘরে মহিলাদের কিন্তু বাইরে কাজ করার অধিকার ছিল না। এখানেও অনেকটাই এরকম আমরা দেখতে পাবো যে যারা আর কি রোজগার করতে চাইছে সমাজে, যারা রোজগার করতে চাইছে, সমাজ তাদের বাধা দিচ্ছে না, কিন্তু কি ধরনের কাজ করবে সেটা তারা নির্দিষ্ট করে দিচ্ছে। যেমন বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় মেয়েরা টিচিং প্রফেশনে যাওয়াটাই ভালো, অর্থাৎ তারা ঘরও সামলাবে, রান্নাবাড়ি করে টুরে অফিস যাবে, এবং অফিস থেকে এসে আবার মানে কলেজ বা স্কুল থেকে এসে আবার এরকম করবে, অনেকগুলো গরমের ছুটি এটা ওটা পাবে। তার মানে ওই মানে মহিলারা যেন সংসারে ফুল টাইমটা দিতে পারে, মানে এমন একটা প্রফেশন মেয়েদের দিতে হবে যেখানে সংসারও করতে পারবে, কাজও করতে পারবে, এবং সংসারের যে উপার্জন সেইটাতে তার কন্ট্রিবিউশন থাকবে। অর্থাৎ সমাজ মেয়েদের জন্য একটা প্রফেশনও যেন বেঁধে দিয়েছে। এখানে বলা হচ্ছে যে মেয়েদের ফুল
বিক্রি করতে পারে, ফল বিক্রি করতে পারে, ভেজিটেবলস বিক্রি করতে পারে মার্কেটে গিয়ে। তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে এটা একটু যারা সমাজের নিচু তলার যারা, তাদের বাড়ির মেয়েরাই এগুলো করে থাকে। নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত বংশীয় মহিলা সে মার্কেটে এগুলো বিক্রি করতে যাবে না। ওই জন্য আমি বললাম যে ভারতীয় সমাজের সঙ্গে বেশ খানিকটা মিল আছে এখানে। এবং ডোমেস্টিক সার্ভেন্ট, অর্থাৎ ওই গৃহে যে আমরা যদি দেখি যে যাদেরকে আমরা ডোমেস্টিক হেল্প, এখন কথাটা বলছি, আমরা ঝি চাকর এই কথাটা ইউজ করি না, আমরা বলি ডোমেস্টিক হেল্প। তো তারা এইরকম আর কি অন্যের বাড়িতে গিয়ে ডোমেস্টিক সার্ভেন্ট হিসেবে কাজ করছে বা ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছে, এবং ধোপানি হিসেবেও কাজ করছে, মানে ধোপা যে কাপড় টাপড় কাচা হয় সেই ধোপানি হিসেবেও কাজ করতে পারে। এখানে মহিলাদের যে কোনো কাজ করার জন্য কোনো জব ট্রেনিং ছিল না, মানে এরকম কোনো নেই যে সেটাতে সে ট্রেনিং নিয়ে ওই প্রফেশনে যাবে বা ইয়ে করবে। এবং মহিলাদের যে পারিশ্রমিক ছিল একই কাজ করে একজন পুরুষ যে পারিশ্রমিক পেত, মহিলা তার চেয়ে কম মহিলাকে দেয়া হতো পারিশ্রমিক। তোমরা এটা দেখেছো এখনকার দিনেও আমরা যদি দেখি রাজমিস্ত্রি বিষয়, তো ওই ধরনের বিল্ডিং সেক্টরে রাজমিস্ত্রির যে কাজ, তার হেল্পার যে যদি মেয়ে হয় তার মানে তার ডেইলি ওয়েজ যেটা আর কি, সেই দিনের পারিশ্রমিক দিন হিসেবে দেওয়া হয়। তো সেটা অনেকটাই কম, 10 টাকা হলেও কম হবে, আর ওর ছেলে হলে তার বেশি হবে। তো এখানে যারা ওয়ার্কিং উইমেন, মানে যারা বাইরে কাজ করছে, তাদের কিন্তু ঘরও সামলাতে হচ্ছে, এবং তারা যেখানে কাজ করছে সেইখানটাও তাদেরকে সমানভাবে সামলাতে হচ্ছে। অর্থাৎ তেমনটা নয় যে সে রোজগার করে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছে বলে তার সংসারে তার কাজ কম হয়ে গেল বা সংসারের দায়িত্ব তার কমে গেল, এরকমটা নয়। এখানে আমরা এর পরের যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রোল অফ এলিট উইমেন ডিউরিং রেভলিউশনারি ইয়ার্স, অর্থাৎ বিপ্লবের কালে অ্যাক্টিভ যে রোল মহিলাদের, সেইটা আমরা একটু আলোচনা করে নেব। এখানে আমরা দেখব যে এই যে এলিট উইমেন বা সম্ভ্রান্ত বংশীয় মহিলা বা বর্জুয়া যারা ছিলেন, তারা কি ধরনের তাদের ভূমিকা ছিল বিপ্লবের যে সময়। এখানে এরা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন, তাদের নিজেদের পলিটিক্যাল ক্লাব ছিল, নিউজপেপার ছিল, তারা নিজেরা লিখতো, মানে তারা তাদের বক্তব্যগুলোকে তুলে ধরতো, তাদের ভয়েসটা তুলে ধরতো যে আমরা এগুলো বলতে চাইছি। তাদের রাজনৈতিক ক্লাব ছিল, মানে এটা তো বুঝতেই পারছো যে অনেকটাই বেশি মানে তারা সেই মহিলারা এগিয়ে ছিলেন বা সাহসী ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন। এবং আমরা যদি দেখি যে বিভিন্ন শহরে ফ্রান্সের এরকম অন্তত পক্ষে 60টি মহিলা ক্লাব ছিল। অবভিয়াসলি এগুলো পলিটিক্যাল ক্লাব, এই ধরনের ক্লাব ছিল 60 এরকম ক্লাব ছিল ফ্রান্সের বিভিন্ন, যখন রেভলিউশন হচ্ছে তখন। এবং এই যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারো এই ব্যাপারে, আর যদি না থাকে তো আমি তাহলে কন্টিনিউ করছি। কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞাসা করবে? ওকে, তাহলে সবাই মাইক্রোফোন মিউট করে দিও। দেখা যাচ্ছে যে এই যে 60 উইমেন ক্লাব এই যেগুলোকে দেখা যাচ্ছে, তার মধ্যে বিশেষ ভাবে এখানে আমরা দেখব যে জড়িত ছিল হচ্ছে সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিকান উইমেন। কেউ যদি কিছু বলতে চাও তাহলে মাইক্রোফোন অন করে বলো, আদারওয়াইজ কাইন্ডলি মিউট ইউর মাইক্রোফোন। দেখা যাচ্ছে যে সোসাইটি রেভলিউশনারি রিপাবলিকান উইমেন, এটা ছিল খুব ফেমাস। এবং এখানে মহিলারা কি চাইতো, যে তারা লেখালেখি করছে বা তারা যে ক্লাব গঠন করেছে, তারা কি চাইছে? তারা রাজনৈতিক অধিকার চাচ্ছে। তারা বলছে আমাদেরও ভোটের অধিকার দিতে হবে, ভোট দানের অধিকার দিতে হবে, এবং টু বি ইলেক্টেড টু দ্য অ্যাসেম্বলি,
আমাদেরকেও শুধু নির্বাচনে ভোট দিতে পারবো, মানে নির্বাচনে অংশগ্রহণ করা মানেই যে ভোট দেওয়া তা তো না, আমরা অ্যাসেম্বলিতে যেন আমরা নির্বাচিত হতে পারি, আমাদেরও এরকম পদ রাখতে হবে। তারপর কোনো রাজনৈতিক পদ তাদেরকে দিতে হবে। মানে না হলে ব্যাপারটা ওনারা মানে ওদের বক্তব্য হচ্ছে মানে মহিলারা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে তাহলে মহিলারা কিন্তু তাদের সমস্যার সমাধান করতে পারবে না, এবং যে সমাজে যে বৈষম্য, লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন, সেটা চিরকালই চলতে থাকবে। কারণ যদি মহিলাদের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে মহিলাদের যে সমস্যা সেগুলো তুলে ধরা যাবে না বা তার সমাধান করাও যাবে না, জেন্ডার ডিসক্রিমিনেশন চলতে থাকবে। এই বক্তব্যগুলোই এই ক্লাবগুলোর মহিলারা বলতেন, বা তাদের নিউজ পেপারের মাধ্যমে, তাদের লিফলেটের মাধ্যমে বা তাদের পত্রপত্রিকার মাধ্যমে এই বক্তব্যগুলোই তারা তুলে ধরতেন। তারা রাজনৈতিক অধিকার চাইতেন। রেভলিউশনারি গভর্নমেন্ট অ্যান্ড দ্য উইমেন, এখানে যদি আমরা দেখি যে রেভলিউশনারি গভর্নমেন্ট কি ভেবেছিল যখন সংবিধান সভা গঠিত হলো, বা যখন মহিলাদের নিয়ে একটা তো পরিবর্তন যখন হলো সমাজে, তখন মহিলাদের নিয়ে কি ভাবনা চিন্তা হয়েছিল। মহিলারা সংবিধান সভার ডিসিশনে দে ওয়্যার গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড, অত্যন্ত মানে মর্মাহত হয়েছিলেন তারা যখন তারা দেখলেন যে কনস্টিটিউশন রিডিউসড দেম টু প্যাসিভ সিটিজেন লাইক চিলড্রেন, পুয়ার পেজেন্টস অ্যান্ড লেবারার্স অ্যান্ড সাকুলেটস। মানে ওখানে কি বলা হয়েছিল যদি তোমরা মনে করো, আমি তোমাদের পড়িয়েছিলাম যে অ্যাকচুয়ালি মহিলাদেরকে বলা হয়েছিল সম্পত্তির ভিত্তিতে ভোটদান নতুন সংবিধানে, অর্থাৎ সম্পত্তি যার আছে সে একটা নির্দিষ্ট বয়সের পর এই সম্পত্তির অধিকার যে থাকবে তার, সে ভোটদান করতে পারবে, যদি সর্বসাধারণের ভোটদানই স্বীকৃত হয়েছিল। কিন্তু সেইভাবে মহিলারা তো সম্পত্তির অধিকারী হচ্ছে না, তার নামে তো কোনো সম্পত্তি নেই, অর্থাৎ তারা আবারও এগেন বিপ্লবের আগেও তারা প্যাসিভ সিটিজেন ছিল, আর বিপ্লবের পরেও তারা প্যাসিভ সিটিজেন হলো, অর্থাৎ ভোটদানের অধিকার তাদের আর দেয়া হলো না, যেটার জন্য তারা মানে আন্দোলন করছিল। সেই মানে তাদের বক্তব্য, আন্দোলন বলতে গেলে তারা তাদের বক্তব্যগুলি তুলে ধরছিল তাদের বিভিন্ন রাজনৈতিক ক্লাবে এবং তাদের লেখালেখির মাধ্যমে, আর সেইটা কিন্তু তারা পেল না। তারা আবার ওই চিলড্রেন মানে বাচ্চা এবং একেবারে যারা গরিব কৃষক, শ্রমিক বা সাকুলের যারা সর্বহারা, তাদের মতোই কিন্তু তারা আবার প্যাসিভ সিটিজেনে পরিণত হলো। এবং যদিও রেভলিউশনারি গভর্নমেন্ট মহিলাদের জন্য কিছু আইন এনেছিল, মহিলাদের যে সামাজিক অবস্থান সেটার উন্নতির জন্য, সেই নিয়মের মধ্যে যেটা পড়ে যে মহিলাদেরকে স্কুলিং করাতে হবে, স্কুলিং ওয়াজ ম্যান্ডেটরি, প্রত্যেকটা গার্ল চাইল্ডকে লেখাপড়া শেখাতে হবে, এবং প্রচুর স্কুল খুলতে হবে এর জন্য, মেয়েদের লেখাপড়া শেখাটা জরুরি। অর্থাৎ এডুকেশন যেটা আগে কনভেন্ট স্কুলে হতো, এখন বলা হচ্ছে যে আরো অন্যান্য স্কুলও খোলা হোক, যেখানে পাবলিক স্কুল মেবি, যেখানে মেয়েরা লেখাপড়া শিখতে পারে, এবং এই জন্য স্কুল খোলা হবে। অর্থাৎ মেয়েদের কিন্তু আলাদা স্কুলে পড়ানোর কথাই বলা হচ্ছে, মানে ওই যে এখনকার মতন যে কোয়েট স্কুল, এই কনসেপ্টটা কিন্তু তখন ছিল না। অর্থাৎ স্কুলে মেয়েরা পড়বে, বাট ইট শুড বি গার্লস স্কুল। No father were disallowed to force, fathers were disallowed to force their daughters into marriage against her wish or will. অর্থাৎ বাবারা কিন্তু the father were allowed to force their daughters on marriage against their wish. অর্থাৎ এইখানে আমরা যদি দেখি যে বিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই একটা, এবং নিষ্ক্রিয় নাগরিক ঘোষণা করার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যাপারটার উপরেও কিন্তু যথেষ্ট এই করা হয়েছিল, যে বাবারা যে জোর করে যে বিয়ে, এরকম করে জোর করে বিয়ে দিতে পারবে না, বাট বিয়ে দেওয়ার ক্ষেত্রে বাবাদের কোনো বাধা বিপত্তি দেওয়া হয়নি, বিয়ে দিতেই পারে। ম্যারেজ হ্যাজ টু বি রেজিস্টার্ড আন্ডার সিভিল ল। সিভিল ল অর্থাৎ আইনের ক্ষেত্রে যে সেখানে মেয়েদেরকে বিয়েটা রেজিস্টার্ড হতে হবে,
অর্থাৎ এরকম যার তার সঙ্গে বিয়ে করে নিলাম, তার কোনো প্রমাণ থাকলো না বা আনুষ্ঠানিক বিয়ে হলো, তার কোনো বিধিবদ্ধ থাকলো না সরকারের কাছে সেই ব্যাপারটা, সেই বিয়েটা, সেইটা হবে না। রেজিস্টার্ড আন্ডার সিভিল ল, মানে অল ম্যারেজ হ্যাজ টু বি রেজিস্টার্ড আন্ডার সিভিল ল। আর ডিভোর্স ওয়াজ মেড লিগাল, মানে ডিভোর্স দেওয়াটাকেও লিগাল করে দেওয়া হলো, অর্থাৎ মেয়েরা ডিভোর্স দিতে পারে, মেয়েরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে লাইক মেন। আগে করতে পারছিল না, এখন করতে পারবে। জব ট্রেনিং অ্যালাউ করা হলো উইমেনদের জন্য। আগে যেটা ছিল না, জব ট্রেনিং ছিল না, মেয়েরা কোনো জব ট্রেনিং নিতে পারতো না। নাও জব ট্রেনিং ওয়াজ অ্যালাউড ফর women and they were given freedom to run small business, অর্থাৎ কোনো ছোটখাটো বিজনেস তারা করতেই পারে, and they were allowed to choose their own profession as artist, অর্থাৎ যদি কোনো মেয়ে মনে করে যে সে আর্টিস্ট হবে, আগে যেটা সম্ভব ছিল না, এখন কিন্তু সে সেটা করতে পারে। মানে বিপ্লবী সংবিধান এইটুকুনি অ্যালাউ করেছিল। এবং এইটা ছাড়া আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে তারা কিন্তু পলিটিক্যাল রাইটস যেটা তাদের মেন এজেন্ডা ছিল সেইটা কিন্তু তারা পেল না, এবং সেটার জন্য কিন্তু মহিলারা আন্দোলন তাদের জারি রাখলো। এবং উইমেন ক্লাবস ওয়ার ব্যান্ড ডিউরিং রেইন অফ টেরার। রেইন অফ টেরার সন্ত্রাসের রাজত্বকাল, যেখানে এই বিপ্লবী সংবিধানকে বাতিল করে দেওয়া হলো এবং সবাইকেই রাজতন্ত্রের সমর্থক বলে সন্দেহ যেখানে করা হতে লাগলো, সেখানে কিন্তু এই মহিলাদের ক্লাবগুলোকে রাজনৈতিক মতামত যেখানে প্রদান করা হচ্ছে এবং যে পেপারগুলো বা পত্রপত্রিকা তারা লেখালেখি করছে সেগুলোকে আগে ব্যান করে দেওয়া হলো। এবং নতুন গভর্নমেন্টের মানে যে বলা হলো যে এমন কোনো মহিলারা এজেন্ডা করবে না, এমন কোনো ডেমনস্ট্রেশন বা এমন কোনো আন্দোলন রাস্তায় নিয়ে আসবে না যেটা কিনা এক্সিস্টিং সরকারের বিরোধী হয়। অর্থাৎ মহিলাদের যে স্বাধীনতাটুকুনি বা ছিল সেই ক্লাব গঠন করার, লেখালেখি করার সেই স্বাধীনতাটা আমরা দেখবো রেইন অফ টেরারে নষ্ট হয়ে যায়। এখানে দেখো উইমেন ক্লাবের কিছু ছবি আমরা দেখিয়েছি, যেখানে মহিলারা এটা খেলছে। এটা আমরা একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, দেখো আমি সেটা লিখেও দিয়েছি। আর মানে ক্লাবে মহিলারা কি করছেন অ্যাকচুয়ালি সেটা, আর কি ধরনের ক্লাব হতো, মেয়েদের ক্লাব, এটা সেই দেখানো হয়েছে। এখানে হচ্ছে একটা চার্চের ভেতরে মহিলাদের ক্লাব। চার্চটাকে ক্লাব মানে মহিলাদের ক্লাবের জন্য চার্চটাকে বেছে নেওয়ার মূল আর একটা কারণ যদি আমি দেখি ফেমিনিস্ট অ্যাঙ্গেলে, তাহলে আমি দেখবো যে এটা মূল কথাই হচ্ছে যে এই চার্চ মানে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ কোথায় যেন সমাজকে সন্তুষ্ট করার একটা ব্যাপার রয়েছে যে আমরা ধর্মের অধীনে থেকেই আমাদের অ্যাক্টিভিটিস করছি, অর্থাৎ আমরা কোনো অধার্মিক কাজ করছি না। কারো কাছে যেন কোথায় প্রমাণ করার একটা তাগিদ থেকেই চার্চের ভেতরে এরকম ক্লাব মিটিং করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখানে আমরা দেখি এক সম্ভ্রান্ত বংশীয় মহিলা অলিম্পিয়া ডি গর্জেস। ইনি একজন খুব ভালো মহিলা ছিলেন, এনার সম্পর্কে আমরা আসছি, আমরা পড়বো। এরপরে দেখো আমরা ওনার যার ছবি দেখালাম অলিম্পিয়া ডি গর্জেস, উনি হচ্ছেন এমন একজন রেভলিউশনারি উইমেন। তিনি খুব ফেমাস ছিলেন, উইমেন অ্যাক্টিভিস্ট ছিলেন রেভলিউশনারি ফ্রান্সে, এবং তিনি প্রোটেস্ট করেছিলেন যে অলিম্পিয়া ডি গর্জেস, তিনি একজন লেখিকা ছিলেন বেসিক্যালি, এবং তিনি ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে ওই ঘোষণায় বিরোধিতা করে বলছেন যে নারীর অধিকার কেন উল্লেখ নেই, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা হলো, সেখানে নারীর কথা কেন বলা হলো না, নারী কি মানে নাগরিক নয় বা নারী কি কোনো আলাদা করে ব্যক্তি নয়, এবং কোনো মানুষের বাঁচার যে ন্যূনতম অধিকার তা নারীদের দেওয়া হয়নি কেন এই ঘোষণার মাধ্যমে। তিনি ফ্রান্সের মহারানীর উদ্দেশ্যে একটা প্রস্তাবনা পাঠিয়েছিলেন, তার হয়েছিল তিনি পাঠিয়েছিলেন 1791 খ্রিস্টাব্দে, যা ডিক্লারেশন অফ রাইটস অফ উইমেন, মানে উনি ফ্রান্সের যে মহারানী তার কাছে পাঠিয়েছিলেন যে আপনিও তো এক মহিলা, এটা আপনি দেখুন, ডিক্লারেশন অফ রাইটস অফ উইমেন অ্যান্ড সিটিজেন, এইটা আপনি একটু দেখুন, যেখানে তিনি নারীদের অধিকার দাবি করেছিলেন কিন্তু তার বক্তব্য গ্রাহ্য করা হয়নি। অবভিয়াসলি গ্রাহ্য করা হবে না,
এবং তার শুধু মানে গ্রাহ্য করার কথা হচ্ছে না, তাকে নিয়ে সমালোচনাও করা হয়েছে যে কি আবার মহিলা আবার লেখালেখি করে আবার দাবি করছে। এবং সন্ত্রাসের রাজত্বে মানে যখন মহিলা ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হলো এবং মহিলাদের রাজনৈতিক মিটিং করা বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু মানে অলিম্পে দে গর্জেস তার লেখনীর মাধ্যমে জ্যাকোবিন দলের এই নীতির তীব্র প্রতিবাদ করেছিলেন এবং এই দোষে জ্যাকোবিন সরকার তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল যে এত বেশি লেখালেখি কেন, আমরা তো বলেই দিয়েছি যে আমাদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমাদের বিরুদ্ধে মিটিং করা যাবে না, এই মেয়ে ছেলের এত বেশি বাড়াবাড়ি কিসের, এই বলে তার মুন্ডচ্ছেদ করা হয় গিলোটিনে। এবং মানে ওনাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো, তাকে শাস্তি দেওয়া হলো। আর বহু নারী এমন আছেন যারা প্রতিবাদ জানিয়েছিলেন, যাদেরকে কিন্তু একেবারেই জেলে আটক করে রাখা হয়েছিল বা কাউকে কাউকে পরবর্তীকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমরা এর পরে যে পড়বো পাউলিন দে লিওন, উনিও একজন বুর্জোয়া মহিলা ছিলেন, উইমেন ক্লাব সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিকান উইমেন ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন উনি। এবং আরেকজন ছিলেন মানে লকম্বে ওয়াজ আনাদার ফাউন্ডার মেম্বার অফ দিস ক্লাব, আরেকজন মহিলা ছিলেন যিনি উনিও ফাউন্ডার মেম্বার ছিলেন এই ক্লাবের। এবং 1792 6th March Pauline submitted a petition signed by 319 women, 319 জন মহিলার স্বাক্ষর করে একটা পিটিশন উনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে জমা করেছিলেন, সাবমিট করেছিলেন, যেখানে উনি বলেছেন যে মহিলাদের একটা গঠন করা, to form a female militia in order to protect their homes and from counter revolutionary assault। মানে বিপ্লব প্রতি বিপ্লব নানান রকম যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে মহিলারা খানিকটা অসহায় বোধ করছেন এবং তাদের একটা মহিলার মানে একটা মহিলা একটা সংগঠন এমন গড়ে তুলতে দেওয়া হোক যারা অন্যান্য মহিলাদেরকে প্রোটেক্ট করতে পারবে, প্যারিসের অন্যান্য মহিলাদেরকে। এরকম একটা ফিমেল মিলিশিয়া উনি গঠন করার কথা বলছেন, যারা মহিলারা নিজেরা থাকছে তো, এবং অনেক রকম তাদের অসুবিধা হচ্ছে বিপ্লবের কালে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে, বা তাদের মহিলাদের যত রকম প্রবলেম হতে পারে সেগুলো থেকে বাঁচার জন্য মহিলাদেরই একটি দল যদি গঠন করা হয়, এটা নিয়ে উনি বলতে চাইছেন। এবং উনি এটাও বলছেন শুধু তাই নয় যে দলটা গঠন করা হবে তারা যেন গান, বাইকস, পিস্টলস, এই রাইফেল এইসব যেন তারা রাখতে পারে, অর্থাৎ নিজেদের প্রোটেকশনের জন্য মহিলারা যেন অস্ত্র রাখতে পারে, এই স্বাধীনতাটুকু যেন মহিলাদেরকে দেয়া হয়। তো অবভিয়াসলি তুমি জানো এটা তো আরো অনেক বড় একটা কথা, এবং তার রিকোয়েস্টকে কিন্তু ডিনাই করা হয়েছিল। কিন্তু খুব মানে কমন কথা যে তার রিকোয়েস্ট ডিনাই করা হবে, তো আশা মতো হার রিকোয়েস্ট ওয়াজ অলসো ডিনাইড। সো রোল অফ নন বুর্জুইস, আমরা বুর্জুয়া মহিলাদের কথা জানলাম, এবার যারা বুর্জুয়া নয় সেই মহিলাদের ভূমিকা আমরা জানতে চাইব, যাদের কাজ করার অধিকার ছিল। আমি যেগুলো বললাম যে তারা ফল বিক্রি করছে, ফুল বিক্রি করছে, ধোপানির কাজ করছে, সেই মহিলারা কি শুধু কাজই করছে এবং সংসারে তাদের উপার্জনকে দিয়ে যাচ্ছে, তাদের উপার্জনকে সংসারে প্রদান করছে সংসারের আর একটু আর্থিক উন্নতির জন্য? তারা কি একদমই ভাবছে না ফ্রান্সের ভবিষ্যৎ নিয়ে? এখানে আমরা দেখবো যে না, তারাও কিন্তু ভেবেছিল। এবং যখন 1789-এ যখন বিপ্লব শুরু হচ্ছে, তাদের একটা ভূমিকা ছিল প্রচুর। এরকম আমরা দেখবো যখন গণবিপ্লব শুরু হয়েছে, যখন মানে একেবারে প্রথম দিকে যখন ফ্রান্সে বুর্জুয়া বিপ্লব শুরু হলো, তখন গণবিপ্লব ঘটেছিল, আমি তোমাদের পড়িয়েছি। এবং এই গণবিপ্লবে আমরা দেখবো যে ক্ষুধার্ত মানুষ ফ্রান্সের বিভিন্ন রুটির দোকানগুলি লুট করেছিল, এটাও আমরা পড়েছি। তো এই রুটির দোকানগুলো যখন লুট করছে, এটা কিন্তু খালি পুরুষরা ছিল না, মহিলারাও কিন্তু এর মধ্যে ছিল লুটতরাজের মধ্যে। এবং 7,000 নরনারী একত্রিত হয়ে
স্বৈরাচারের প্রতীক বাস্তিল দুর্গ পতনের সময়তেও কিন্তু এই মহিলারা ছিলেন। মানে অর্থাৎ যখন বাস্তিল দুর্গের পতন ঘটাচ্ছে উত্তেজিত জনতা, সেখানেও কিন্তু আমরা মহিলাদেরকে দেখতে পাচ্ছি এই বাস্তিল দুর্গের পতনের সময়। মহিলা মানে শুধু পুরুষরা গিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটায়নি, আক্রমণ করেনি, মহিলাদেরও একটা আমরা ভূমিকা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যেটা হচ্ছে যে ভার্সাইয়ের প্রাসাদে তারা মার্চ করে গিয়েছিল, যে নারীরা ভার্সাই প্রাসাদ অভিযান করেছিল। যদি এটা বলি তাহলে দেখা যাচ্ছে অক্টোবর মার্চ নামে এই ভার্সাই অভিযানটা পরিচিত। আমরা এটাও পড়েছি যখন আমরা পড়ছিলাম ফরাসি বিপ্লবের বিভিন্ন দিকগুলো। তখন আমরা দেখবো যে 1789-এ 5th অক্টোবরে প্যারিসের বাজারে যে সমস্ত মহিলারা কাজ করতেন, হ্যাঁ, যারা রুটির অভাবে কষ্ট পাচ্ছেন, মানে খেতে পাচ্ছে না, রুটি নেই, তখন তারা পদযাত্রা শুরু করেন মহিলারা। এবং পদযাত্রা প্যারিসের সিটি হলের সামনে যখন আসছে, তখন দেখা যাচ্ছে যে অনেক পুরুষও তাদের সঙ্গে যোগদান করলো। এবং সিটি হলে যে খাদ্য সব ছিল, যোগান করা ছিল, যেখান থেকে দেওয়া হতো রাশন, যেখানে সিটি হলে খাদ্য জোগাড় করা ছিল, সেখানে তা আদায়ের জন্য তারা দাবি করতে থাকে যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের খেতে দাও। তারা সিটি হল থেকে তাদের দাবি মিটিয়ে এবার তারা রওনা হয় ভার্সাইয়ের প্রাসাদের দিকে। এবং ভার্সাই প্রাসাদের দিকে রওনা হয়ে তারা দেখা যাচ্ছে যে প্যারিস থেকে ভার্সাই কিন্তু অনেকটা দূরে, প্যারিসের রাজপ্রাসাদ থেকে ভার্সাই কিন্তু অনেকটাই দূরে। দেখা যাচ্ছে যে সেই অবধি তারা কিন্তু রওনা দিয়েছে। এই সময় 20,000 জাতীয় নিরাপত্তা বাহিনীও তাদের সঙ্গে চলতে। তারা হোটেল, আচ্ছা, এর মাঝে সিটি হলের যে হোটেল ডি ভেলি, সিটি হল অফ প্যারিস, এইটা এখান থেকে তো তারা মানে লুটপাট করেই ছিল, মানে দাবি আদায়ের জন্য তারা পদযাত্রা করেছিল। তারপর তারা ভার্সাইয়ের প্রাসাদে যাবে বলে তারা দাবি, মানে যেটা প্যারিস থেকে, মূল প্যারিসের জায়গা থেকে ভার্সাই বেশ খানিকটা দূরে, কিন্তু তারা তাতে কোনো ভয় পায়নি, তারা একেবারে পদযাত্রা শুরু করেছিল। এবং তারা যখন এরকম পদযাত্রা শুরু করেছে, যে অনেক পুরুষ যোগদান করেছিল, আগেই আমরা বললাম যে সিটি হল যখন হচ্ছে তখন অনেক পুরুষও তাদের সঙ্গে যোগদান করেছিল। এরপরে তারা কি যেটা করলো, যে যখন তারা আবার প্যারিস থেকে ভার্সাইয়ের দিকে যাচ্ছে, তখন কিন্তু 20,000 ন্যাশনাল গার্ড, হ্যাঁ, এটা আমাদের জাতীয় নিরাপত্তা বাহিনী, তাদের সঙ্গে কিন্তু যোগদান করলো। যে ধরো যদি এমনটাই মনে হয় যে প্রোটেকশনের জন্য হোক, বা তাদের কোথাও যেন মনে হয়েছিল যে মহিলাদের এই পদযাত্রাটা যথেষ্ট লিগাল, ভ্যালিড, সেই জন্য হতে পারে, বা তাদেরকে প্রোটেকশনের জন্য হতে পারে। হ্যাঁ, এবং মহিলারা একটা স্লোগান তুলেছিল এই সময়, লেট আস ফেচ দ্য বেকার্স ওয়াইফ অ্যান্ড দ্য লিটল বেকার্স ল্যাড। অর্থাৎ এখানে মানে ওর বলতে চাইছে এই কথাটার মাধ্যমে, বেকার মানে হচ্ছে ওই যারা রুটি বেক করে, মানে তৈরি করে, যে কনফেকশনারিতে, যেখানে যারা কনফেকশনারি মালিক, তাদেরকে আর কি বেকার বলতে এটাই বোঝানো হচ্ছে। বেকার মানে বেক করে যারা কোনো কিছু, রুটি, কেক, এগুলো। তো বলছে যে ওদেরকে ধরো, হ্যাঁ, এবং ওদের ওয়াইফকে ধরো, ওদের বাচ্চাদের ধরো। তার মানে কি? তার মানে বলতে চাইছে যে আমরা যেমনি কষ্ট পাচ্ছি, আমার পরিবার যেমনি কষ্ট পাচ্ছে, তেমনি তোমাদের বাচ্চাদের, তোমাদের বউদের যদি আমরা ধরে নিয়ে যাই, তাহলে তুমি বুঝতে পারবে যে মানে না খেতে পাওয়ার কষ্টটা কি, বা আমরা কি কষ্টের মধ্যে আছি। এইভাবে যখন ক্রাউড ভার্সাইয়ের দিকে আসছে, মানে পৌঁছলো, তখন তাদের এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাজার বাহিনীর একটা সংঘর্ষ হলো। অবশ্যই রাজার যে বাহিনী, তারা তো এদের মানে আটকাবার চেষ্টা করবেই, এটাই খুব স্বাভাবিক। এবং রাজা প্যারিসে আসতে বাধ্য হলো। মানে যখন বুঝতে পারছে যে এরকম লড়াই হবে, তখন ভার্সাই থেকে রাজাও প্যারিসে আসতে বাধ্য হলো। কারণ মহিলারা এই ভার্সাই অবধি যাচ্ছিলেন, ভার্সাই রাজপ্রাসাদ অবধি যাচ্ছিলেন, তার উদ্দেশ্য ছিল রাজাকে প্যারিসে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা বলবো, দেখাবো যে আমরা কি কষ্টের মধ্যে
আমরা দিন কাটিয়েছি। এবং এইভাবেই এই যে প্রসেস, এই যে মহিলাদের যদি আমরা নন বুর্জুইস মহিলাদের এই পদযাত্রা বা আন্দোলন, এই যে প্রসেস, এইটা কিন্তু রাজার যে রাজতন্ত্রের যে মানে একটা খারাপ দিকের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজের যে সামান্যতম পরিবর্তন এসেছে সেইটা বুঝিয়ে মহিলাদের সচেতন হয়েছে মহিলারা, এবং সমাজের অন্যান্য যারাও সমানভাবে রাজতন্ত্রের দ্বারা অতিষ্ঠ, তারাও কিন্তু এই মহিলাদের পদযাত্রাকে সমর্থন করছে, যেখানে মেলরাও সমর্থন করছে। অর্থাৎ এটা একেবারে রাজতন্ত্রের পতনকে সুনিশ্চিত করেছিল, এবং রাজতন্ত্রের পতনে মহিলাদের হয়তো ওইভাবে করে অত বেশি যে মানে কন্ট্রিবিউশন যদি আমরা বলি সেটা সেইভাবে না থাকলেও কিন্তু মহিলাদেরও একটা বিরাট ভূমিকা ছিল ফ্রান্সের রাজতন্ত্রের পতনের ক্ষেত্রে। এখানে দেখো ভার্সাইতে মহিলারা যাচ্ছেই, দেখো সেই যে আমি একটু আগে বলছিলাম, এটা সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ, মহিলারা যাচ্ছে। এটাও আমি উইকিপিডিয়া থেকেই নিয়েছি, তোমরাও যদি দেখো তাহলে ওই সাইটে গিয়ে দেখতে পাবে। নাও এখন একটা কোশ্চেন আমাদের কাছে উঠে আসছে, এই যে আমরা এতক্ষণ পড়লাম, এই যে পড়ার মধ্যে আমাদের কতগুলো কোশ্চেন উঠে আসছে। ডিড দ্য রোল অফ উইমেন ইন ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ এলিটিস্ট ইন নেচার? আমরা তো দেখতে পাচ্ছি যে দুটো ভাগে আমরা দেখিয়েছি, একটা হচ্ছে অভিজাত, একটা অভিজাত নয় যারা তাদের, কিন্তু লেখালেখি বা দাবি দেওয়া পেশ করার ক্ষেত্রে অভিজাত মহিলারাই অনেক বেশি ভূমিকা পালন করেছিল। অর্থাৎ এখানে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে যে তাহলে কি যে এটা শুধুমাত্র অভিজাত মহিলাদের আন্দোলন হিসেবেই ফরাসি বিপ্লবে, মানে তাদের যে অভিজাত মহিলাদের ভূমিকার মধ্যেই কি ফরাসি বিপ্লবে মহিলাদের অবদান সীমিত থেকে গেল? এবং whether the division of class among the women diminished the role of women in the French Revolution, এবং ডিভিশন অফ ক্লাস, যে একটা গরিব এবং বড়লোক ক্লাস, এটা কি মহিলাদের ভূমিকার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি? Do you think the feminist militant activism was not supported by the male-dominated political sphere of France during the revolution of 1789? অর্থাৎ যে দাবিটা করা হয়েছিল যে একটা মহিলাদেরও একটা দল করা হোক, যেখানে তারাও তাদের অস্ত্র ধরে তারা নিজেদের প্রতিবাদ করবে, নিজেদের জন্য প্রতিবাদ করবে, তাহলে কি সেটাকে ডিনাই করে দিয়েছিল মেল যারা কি পুরুষ যে বিপ্লবী, পুরুষরা কি এখনো মহিলাদের উপর নির্ভর করতে পারেনি? তাহলে এই তিনটে প্রশ্নের মধ্যে দিয়ে একটা কোশ্চেন আমাদের কাছে উঠে আসছে যে সত্যি যে আমরা বিপ্লবের জন্য যে পুরুষরা মুখিয়েছিলেন, পরিবর্তনের জন্য যে পুরুষরা মুখিয়েছিলেন, তারা কি সত্যি তাদের পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, নাকি তাদের বিপ্লবের জন্য তারা সীমিত পরিমাণ হলেও মহিলাদের সাপোর্ট চেয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে পেট্রিয়ার্কাল সোসাইটি বা পিতৃতান্ত্রিক সমাজ, সেই সমাজের বাঁধন তারা ছিঁড়ে আসতে পারেনি? তাহলে কি সেটা সত্যি অর্থে বিপ্লব হলো? মানে বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন, তো সমাজের আমূল পরিবর্তন হলো কই? হলো তো না, কারণ কয়েকটা জায়গায় তো সেই পুরাতন তন্ত্রকেই ধরে রাখা হলো, এবং মহিলাদেরকে সেই যে আগের প্যাসিভ সিটিজেন সেটাই ধরে রাখা হলো। তাহলে কতটা মহিলারা অংশগ্রহণ করলেও সেই অংশগ্রহণটাকে কতটা ভালো নজরে দেখা হলো, বা ওই মেয়েদের কাজ নেই, চলেছে রাজনীতি করতে, মানে এরকম ধরনের আর কি। বা অনেক ক্ষেত্রে পলিটিক্যালি ইনভলভড মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অন্যরকম ভাবে প্রেজেন্ট করে সোসাইটি। তো এটাও কি সেই রকমই হলো? একটা ওয়েস্টার্ন কান্ট্রি, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রির একটা দেশ, তাহলে কি মানে এইভাবে করে মহিলাদের রাজনৈতিক মানে অংশগ্রহণকে এই চোখে দেখলো? এরকম অনেক প্রশ্ন উঠে আসবে আমরা যদি পুরোটা পড়ি। এখন তোমাদেরকে বিচার করতে হবে, এই প্রশ্নগুলোর মাধ্যমে উত্তর পেতে হবে, বা যারা তোমাদের মধ্যে যারা ফার্দার গবেষণা করবে ফেমিনিস্ট অ্যাঙ্গেল নিয়ে বা ফেমিনিস্ট হিস্ট্রি নিয়ে, তারা এই প্রশ্নগুলোকে নিশ্চয়ই অ্যাড্রেস করবে, বা আমার ভিডিও যারা দেখবে তারা নিশ্চয়ই এগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে, কারণ অনেকগুলো অ্যাঙ্গেল থেকে যাচ্ছে, অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, অনেক দৃষ্টিভঙ্গির
পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এটাই আমাদের আজকের দিনের আলোচনার বিষয় ছিল এবং আশা করি সকলে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই বুঝতে পেরেছো আজকের পড়ানোটা? হ্যাঁ ম্যাম।